সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রোজকার খবরের নিয়মিত আয়োজন কর্পোরেট লঞ্চে। প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন অতিথি থাকেন যিনি তার কর্পোরেট সেক্টরের সবগুলো দিক নিয়ে আমরা আলোচনা করি। তো বরাবরের মতো আজকেও আমাদের সাথে তেমনই একজন অতিথি আছেন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন ইমরান পারভেজ ভাইয়া। তিনি আছেন ফুডি এক্সপ্রেস লিমিটেডে অ্যাজ এ এক্সিকিউটিভ। সো আমরা সরাসরি আমাদের আজকের অতিথির কাছে চলে যাব। ভাইয়া কেমন আছেন? ধন্যবাদ আপু। আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভাইয়া, আমরা জি আপু। শুরু মানে আপনার পরিচয় দিয়ে একটু শুরু করতে চাই। আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপু। আমার নাম হচ্ছে ইমরান পারভেজ। আমি ফুডি এক্সেস লিমিটেডে আমি ২ বছরের মতো আমি এখানে এখানে আছি। অ্যাজ এ ভাইয়া এক্সিকিউটিভ আপনার হিসেবে আমি এখানে। জি জি, ভাইয়া কন্টিনিউ করেন। তো আমি অ্যাজ এ এক্সিকিউটিভ হিসেবে এখানে ২ বছর আমি এখানে আছি বিজনেস ডেভেলপমেন্টে। তো বেসিক্যালি আমার মানে মেনলি আর কি রেস্টুরেন্ট ভেন্ডরদের সাথে আমাদের আর কি কর্পোরেশন থাকে। সো বেসিক্যালি আমি যদি প্রিভিয়াসলি কথা বলি সেটা হচ্ছে আমি আইডিয়াল সি অ্যাসেট ম্যানেজমেন্ট ছিলাম, দেন আমি আইডিয়াল ফুডি এক্সপ্রেস লিমিটেড আমি ২০২৩ থেকে আর কি আমার এখানে জার্নিটা শুরু। ভাইয়া, আপনার এই কর্পোরেট যাত্রাটা কবে থেকে শুরু করেছিলেন? বেসিক্যালি আপু, আমি ২০২২-এ আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। দেন আমি কাভা, যেটা হচ্ছে আপনার সেন্ট্রাল অ্যাসোসিয়েশন ফুটবল ভলিবল ওখানে আমি অ্যাজ এ লাইসেন্স হিসেবে ছিলাম। দেন আমার কর্পোরেট ইন্টার হয়েছে ২০২২-এ ডিসেম্বর থেকে, রাইট। তো সেখানে আমি আইডিএমসিতে অ্যাজ এ আপনার আরএম রিলেশন ম্যানেজমেন্ট হিসেবে ছিলাম। দেন আমি ওখানে ১.৫ বছর থাকার পর দেন আমি ২০২৪-এর লাস্টের দিকে আমি এখানে ফুরিতে আমি আর কি জয়েন করেছি। আচ্ছা। সো ভাইয়া, এতদিনের মানে এতদিনের যাত্রাতে নিশ্চয়ই যখন শুরু করেছিলেন শুরুর দিকটা খুব বেশি সহজ ছিল না, বা একটা জায়গায় যদি আমরা নতুন কোথাও জয়েন করি বা নতুন পরিবেশে আসি, সেটা বুঝতে বা অ্যাডজাস্ট করতে কিন্তু অনেক মানে কাঠখোট্টা পোড়াতে হয় আর কি আমাদের। সো আপনার ব্যাপারটা কেমন ছিল, বা ওই দিকটা আপনি কিভাবে ওভারকাম করে এসেছিলেন? আপু বেসিক্যালি দেখেন, আমি যখন আমি আমার মাই ওন এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি সেটা হচ্ছে আমি যখন আফটার গ্রাজুয়েশন আমি তখন অনেক অনেক জবের জন্য ট্রাই করেছি, বাট আই এম ফেলিওর। বাট আমি এটা কি করেছি, আমি এটা কন্টিনিউ করেছি। সো আমি বেসিক্যালি আমি আমার উইক পয়েন্ট আমি আগে ট্রাই করেছি যে আসলে আমি কেন মানে ব্যর্থ হচ্ছি, কেন আমি জব পাচ্ছি না। আমি অনেক জায়গায় সিভি দিচ্ছি, অনেক কোম্পানিতে আমি ড্রপ করছি আমার সিভি, বাট আনফর্চুনেটলি আমাকে কোনো কল বা কোনো রেসপন্স আমি পাচ্ছিলাম না। সো আই এম গেটিং সো ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস। সো এক পর্যায়ে আমি আসলে বেসিক্যালি আমি হালই ছেড়ে দিয়েছি যে না, আমার দ্বারা আমি আসলে জব করবো না, বাট আমার আসলে এটা আমার দ্বারা হবে না। বাট ইন দ্য মিন টাইম আমি আহ, যখন আমার ফার্স্ট কর্পোরেট অফিস থেকে যখন আমার সিভিটা আমি ড্রপ করেছিলাম, সেটা আমার মনে আছে যে আইডিয়াল সি অ্যাসেট ম্যানেজমেন্টে। তো তখন আমি একটা কল পেলাম, সো ফার্স্ট ইন্টারভিউর জন্য। সো আই এম গেটিং সো এক্সাইটেড যে আমি একটা জবে পেয়েছি। এটা এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া। সো ফার্স্ট ইনিশিয়াল অবস্থাতে। সো যখন আমি ইন্টারভিউটা দিই তখন আমার ইন্টারভিউটা আমি আমার লাইফের বেস্ট দেওয়ার ট্রাই করেছি। সো আমি এর মধ্যে আমি আমার উইকনেস, আমার কমিউনিকেশন স্কিল, আমার কোথায় কোথায় গ্যাপ আছে, সো আমি এগুলো ফাইন্ড আউট করেছি ফার্স্ট অফ অল। দেন এগুলো আমি কি করেছি, ওই ইন্টারভিউতে আমি এটা অ্যাপ্লিকেবল করেছি যে দেখা যাবে কি হয়, আমি সবকিছু দিয়ে আমি ট্রাই করব। তো আলটিমেটলি যখন আমাকে যখন তারা কনফার্ম করে যে আমার ইন্টারভিউটা তাদের জন্য খুবই ভালো লেগেছে, দেন তারা আমাকে কনফার্ম করে একটা ডেট দেয় যে আপনি কবে থেকে জয়েন করতে পারেন। আপনি রিয়েলি আপনি বিশ্বাস করবেন, এখন আমার কানে ওইটা আর কি এখন নয়েজ করে যে ওই ওয়ার্ডটা। সো এটা আমার জন্য খুবই একটা বড় পাওয়া। সো আমি এটার আগে যখন আমি বলি, যখন আমি জবটা পাই নাই বা পাচ্ছিলাম না, তখন আমার কাছে আপু খুবই 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 একটা মানে নিজের কাছে একটা আপসেটিং ফিল হচ্ছিল যে আমি আসলে জব পাচ্ছি না। সো যাত্রাটা শুরু হয়েছে ২০২৩-এর লাস্টের থেকে। তখন আমি আসলে
বলতে পারেন এই যে আইডিয়াল সেলস ম্যানেজমেন্ট থেকে যাত্রাটা শুরু, স্টিল নাও আমি এখন কন্টিনিউ করতেছি। সো এটা একটা পাওয়া বলতে পারেন। সো এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। অনেক কিছু কাঠখড় পুড়িয়ে দেন আজকে এখানে আসছি। আশা করি আপনাদের দোয়া থাকলে আরো উপরে যাব। সো সবকিছু আল্লাহর উপর, সবকিছু তার উপর, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ হোপফুলি আপনার সাথে ভালো কিছুই হবে। আহ, আমরা ভাই এই পর্যায়ে একটু জানতে চাবো যে আমরা যখন কোথাও জয়েন করি বা যেখানেই কাজ করছি, একটা টিম ওয়ার্ক কিন্তু অনেক বড় একটা আউটপুট আমাদের লাইফে। আমরা যেটা একা না পারি, একটা টিম ওয়ার্ক কিন্তু আমাদের অনেক বড় একটা আউটপুট এনে দেয়। তো আপনার মানে আপনার দিক থেকে আপনার কি মনে হয় যে একটা টিম ওয়ার্ক কেমন হওয়া উচিত, বা অ্যাজ এ টিম মেম্বার, লিডার, মানে লিডারশিপই বলবো, অ্যাজ এ বস তাদের কেমন আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত আপনি মনে করেন? আপনার মতে কেমন কেমন মনে হয়? আহ, আমি যেটা মনে করি আপু, একটা টিম লিডার সে কিন্তু একটা টিম লিড করবে, তার আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি থাকবে। সো একটা টিম লিডারের উপর ডিপেন্ড করে বাকি টিম এমপ্লয়ের উপর, তারা কিভাবে তাদের ফিউচারটা গঠন করবে, তারা কিভাবে ফিউচারে আগাবে। যদি অ্যাজ এ আমি টিম লিডার হই, আমার আন্ডারে যদি আরো 10টা এমপ্লয়ি কাজ করে, আর আমার ভিতরে যদি কিছু না থাকে, আমি যদি তাদেরকে লার্নিং বা আমি যদি তাকে যদি না শেখাই, হ্যাঁ, তো এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, তাদের কিন্তু ফিউচার গঠন হবে না। So, আমি যখন আমার আমার আরেকজন টিম লিডারের উপর আমি আন্ডারে ছিলাম, তখন আমি কিন্তু আমার টিম লিডার আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেটা আমার কিন্তু স্টিল নাও আমি ওগুলো আমার কাজে লাগতেছে। একটা মানুষ, আমি আমি কিন্তু আমাকে ছেড়ে দিলে আমি কিন্তু রাস্তাঘাট কিছু চিনবো না, যদি না আমাকে চিনাই দেয় সে, যে এটা করতে হবে, এটা করলে এটার আউটপুট এটা আসবে, এইভাবে কমিউনিকেশন করতে হবে, এইভাবে ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করতে হবে, এইভাবে আপনি যদি আগান তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন, এইভাবে আপনার টার্গেট মিট আপ হবে। সবকিছু ডিপেন্ড করে একটা টিম লিডার উপর, সে কাইন্ড অফ আমাদের বস। হ্যাঁ, তার থেকে আমরা শিখবো, তার থেকে আমার সবকিছু জানবো, কিভাবে একটা টিম লিড করে, কিভাবে সামনে আগায়, কিভাবে শিখে। সো এটা অনেক বড় একটা রোল প্লে করে আপু, এটা একটা ম্যাসিভ একটা রোল প্লে করে একটা টিম লিডারের উপর। একদম একদম তাই। ভাইয়া, দেখা যায় যে আমরা যখন মানে আমরা কাজগুলো করি, মানে আমাদের কর্পোরেট সেক্টরে যে বিভিন্ন ক্লায়েন্ট গুলো যারা থাকে, দেখা যায় যে আমরা যতগুলো ডিপার্টমেন্টেই থাকি, আমাদের সিআরএম মেনটেন করা কিন্তু অনেক টাফ একটা বিষয়। কারণ হাতের যেমন 5টা আঙ্গুল সমান হয় না, তেমন আমাদের ক্লায়েন্টের মন মানসিকতা এক একজনের এক এক রকম থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক মানে ভালো কথাও শুনতে হয়, আবার অনেক মন্দ কথাও শুনতে হয় ক্লায়েন্টের থেকে। তো তখন আপনি নিজেকে কিভাবে মানে কন্ট্রোল করেন, বা ওই দিকগুলো কিভাবে সামলান? আপু এটা একটা বড় বিগ একটা পয়েন্ট আপনি বলেছেন। আহ, এটা একটা অনেক বড় কিছু একটা ডিপেন্ড করে যে আপনি আসলে আপনার ভিতরে কেমন, আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে আপনি হ্যান্ডেল করেন। সো এখন ক্লায়েন্ট হচ্ছে, আমরা কি বলি, আমরা বলতে পারি আমরা ক্লায়েন্ট হচ্ছে আমাদের ভাট মানে রুটি রোজগারের একটা অপশন, তাই না? এখন ক্লায়েন্ট আমাকে বকাঝকা করবে, ক্লায়েন্ট আমাকে ভালোবাসবে, ক্লায়েন্ট আমার সাথে গল্প করবে, মানে ক্লায়েন্ট আমার সাথে যা খুশি করবে, বাট আমাকে কি হয়, আমাকে কুল থাকতে হয়, রাইট? সো আমাকে কি হয়, আমি একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এখন আমি আমার কোনো ক্লায়েন্টের কাছে যদি আমি আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাই, আমি সে ক্লায়েন্ট কিন্তু কোম্পানিকে চিনি না, আমি কোন কোম্পানি থেকে বিলং করছি, কোম্পানির নাম জানি, কোম্পানি দেখতে কেমন, কারা আছে কোম্পানিতে, কে লিড করতেছে, কে সিইও, কে এমডি, এটা কিন্তু ডাজন্ট ফ্যাক্টর করে আপনার মানে আপনার উপর বা আমার উপর, যে আমি রিপ্রেজেন্টেটিভ অ্যাজ এ এমপ্লয় ওই কোম্পানির, আমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছি আমার নিজেকে, আমার কোম্পানিকে। সো আমি যদি এখন কাস্টমার যদি আমার সাথে রুটলি কথা বলে, আমিও যদি রুট হয়ে যাই, তাহলে কিন্তু এটা প্রফেশনালিজমের মধ্যে পড়লো না কিন্তু, রাইট? সো একদম আমাকে অলওয়েজ কি করতে হবে, আমাকে কুল থাকতে হবে, আমাকে তার কথা শুনতে হবে, তার পয়েন্টটা কি, সে কি আসলে চাচ্ছে, আমাকে তার নিডটা জানতে হবে। তো আমি যদি তার নিডটা না জানতে পারি, তার কোন পয়েন্টে কথা বললে বা কি বললে সে এই যে রাগান্বিত থেকে সে একটু চিল মুডে যাবে বা একটু ক্ল্যাম ডাউন হবে, বা কি চাচ্ছে সে, এটা আমার জানতে হবে। আমাকে কুল থাকতে হবে, শান্ত থাকতে হবে, তাকে বুঝাইতে হবে। ক্লায়েন্ট আমার সাথে যাই করি, আমাকে একটু কুল থাকতে হবে। সো আমি এই ক্লায়েন্টটা আমার কমিউনিকেশন, আমার অ্যাটিটিউড, আমার সবকিছু দেখে দেন উনি কি করবে, একটা কোম্পানিকে জাজ করবে যে হ্যাঁ এই কোম্পানিতে ভালো, এই কোম্পানি এমপ্লয়িটা ভালো, এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ভালো। সো আমি কিন্তু কোম্পানির ফেস হয়ে আমি সামনে রিপ্রেজেন্ট করতেছি। সো
অবশ্যই এটা কাস্টমার বলবে, কাস্টমার এটা কাস্টমার নেচার বলতে পারেন। আমিও কাস্টমার, আপনিও কাস্টমার, সবাই কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা কাস্টমারের মতোই আমরা একটা চলে থাকি। সো আমরা কাস্টমার যেটা বল, আমাদেরকে শান্ত, তাকে কি চাচ্ছে, সে কি চায়, তাকে কি বললে সে খুব মানে ভালো লাগবে, এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। ভাইয়া, এই পর্যায়ে যেটা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে, ধরেন আমরা যখন আমাদের কর্পোরেট সেক্টর গুলো শুরু করেছিলাম, বা আপনারা যারা আমাদের পরে জেনারেশন আছেন, যারা কাজ করছেন এখন অনেক বছর যাবত, আহ, এখনকার যে সিচুয়েশনটা, এখন কিন্তু অনেক কিছু চাইলে আমরা অনেক ডিজিটাল হয়েছে, অনেক ইজি ওয়েতে কাজ করতে পারি। তখন কিন্তু ওই সময়টা অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক কঠিন ছিল। তো এখনকার দিক আর তখনকার সময়টা, এখন যে মানে চেঞ্জিংটা আসছে, সেটা আপনি কেমন কিভাবে দেখছেন? আপু এটা আমি নেগেটিভ পজিটিভ আমি আসলে বলবো না। এটা ডিপেন্ড করে আসলে মানে আমরা টেকনোলজির সাথে কিভাবে ইউজ করবো। দেখেন, আমরা যখন কর্পোরেট বা আমাদের আগে থেকে যারা কর্পোরেট সেক্টরে মানে প্রবেশ করেছেন, তারা কিন্তু অনেক ম্যানুয়ালি কাজ করে গিয়েছে, যেটা আমরা কিন্তু এখন ডিজিটালি করতে পারতেছি। লাইক অনেকে দেখেন একটা ক্যাশ মেমো কিন্তু আগে কি হতো, খাতায় লিখে হিসাব করতে হতো, অনেক টাইম কনজিউমের ব্যাপার স্যাপার ছিল। বাট এখন একটা জাস্ট ইনপুট, আপনি জাস্ট ইনপুট দেন, দ্যাটস ইট, এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। সো টেকনোলজি আপনি ডিপেন্ড করে যে আপনার উপর আপনি কিভাবে এটা ইউজ করতেছেন, রাইট? সো আমি এখনকার রাইট নাও কর্পোরেট আমি বলবো এখন খুবই পজিটিভ, আমি হিসাবে দেখবো এটা। কারণ আমাদের টেকনোলজি, আমাদের এই জেনারেশন, এআই যেটাই বলেন না কেন, এখন কি হয়েছে, আমাদের কাজের গতিটা অনেক বাড়িয়ে দিয়েছে, অনেক ম্যানুয়ালি কাজগুলো আমাদেরকে কমিয়ে দিয়েছে। আমরা অনেক কি করি, আমরা আমাদের এখান থেকে আমরা অফিসে বসে কিন্তু সবকিছু আমরা বলতে পারেন আমরা মনিটরিং করতে পারছি এখন। আগে কি হতো, আমরা আগে ভিজিট করতো, ফিল্ডে থাকতে হতো, যে কাস্টমারের স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করতে হলে আমরা কাস্টমার সাথে ডিরেক্টলি আমরা মিট আপ করতাম, আমরা দোকানে দোকানে আমরা ভিজিট করতাম, হ্যাঁ আমরা সবকিছু আমরা কি রেস্টুরেন্টের সাথে কথা বলতাম, কি এই মানে কোনো ইস্যু থাকলে আমরা ওখানে দেখা করতাম। বাট এখন কি, এখন সবই ডিজিটাল। কাস্টমার কোন ইস্যু হচ্ছে, সে আমাদেরকে, আমাদের কাস্টমার সার্ভিস আছে, কাস্টমার ডিরেক্টলি আমার কাস্টমার সার্ভিসে সে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সে তার কমপ্লেইন, তার কোনো ইস্যু হলে সেটা রাইজ করছে। আমরা কি হচ্ছে, সাথে সাথে আমাদের কাস্টমার সার্ভিস, আমাদের যারা এরিয়া ম্যানেজার আছে বলতে পারেন, বা ক্যাম্প কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে, তো তাদেরকে সে এটা বাই হোয়াটসঅ্যাপ বা বাই ইমেল এ সেটা ট্রান্সফার করে দিচ্ছে কোন ইস্যুটা। তো আমরা কি হচ্ছে, আমরা তাৎক্ষণিক আমরা ইস্যুটা দেখতে পাচ্ছি যে এই কাস্টমারের এই ইস্যুটা হয়েছে। সো আমরা কি হচ্ছে, ডিসিশনটা তাৎক্ষণিক নিতে পারছি। সো আমাদের কি হচ্ছে, আমাদের টাইম ডিউরেশনটা অনেকগুলো কমে যাচ্ছে। যেটা আগে কি হতো, আগে কিন্তু কোনো কাস্টমার আমাদের এখানে যদি কোনো ইস্যু হতো, সে কিন্তু এভাবে এত ইজিলি কিন্তু কোনো ইস্যু রাইজ করতে পারতো না। সো অনেক কি হতো, কাস্টমার আমরা মানে মানে স্যাটিসফ্যাকশনটা কমে যেত। সো এই জিনিসগুলা এখন কি হচ্ছে, আস্তে আস্তে এগুলা কমে যাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, পজিটিভনেসটা বেড়ে মানে বাড়তেছে। সো এটা আমি পজিটিভলি দেখবো। এখন যেটা হচ্ছে এটা আমি পজিটিভলি দেখবো। আপু আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি না। সাউন্ডটা একটু সরি ভাইয়া, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। আচ্ছা, ভাইয়া আমরা যখন শুরু করেছিলাম তখন আপনি বলেছিলেন যে আপু একটা সময় আমি একদম হতাশই হয়ে গিয়েছিলাম, যেহেতু আমি জব সুইট মানে ফাইন্ড আউট করেও আমি পাচ্ছিলাম না। তো এখনকার যারা এখনকার যেই জেনারেশন আছে, যারা আমরা যাদেরকে জেনজি বলছি, তারা কিন্তু সবাই একটা যেটা বলে যে ওদের ভিতরে একটু অস্থিরতাটা একটু বেশি। সো আপনি এটা কি মনে করেন যে এখন যারা আছে, আমরা মোটামুটি মনে করি যে ওরা কর্পোরেট লাইফে আসলে ওদেরকে আরেকটু বেশি প্যাশনেবল হতে হবে, বা প্যাশন রাখতে হবে, আরেকটু ধৈর্য ধরতে হবে। সো আপনার কি পরামর্শ থাকবে যারা নতুন আসতে চায় বা নেক্সট জেনারেশনের জন্য? অবশ্যই আপু, প্যাশন তো রাখতেই হবে, মাস্ট। কোনো জিনিসটা আর ওয়ান গোতে হয় না। এটা আহ, যতই বলেন আমাদের জেনজি যারা যারা আপকামিং, যারা বাংলাদেশকে লিড করবে, যারা আপকামিং কর্পোরেট সেক্টরে ঢুকবে, মানে তাদেরকে আমি আমার উপদেশ, আমি আমি যেহেতু ছোট, আমি অনেক ছোট, আমার এক্সপিরিয়েন্সও কম, তারপর আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো, তাদেরকে অবশ্যই প্যাশন রাখতে হবে, তাদেরকে ধৈর্য ধরতে হবে, তাদেরকে মানে এখন কি হয়, এখনকার ছেলে মেয়ে কি অল্পতেই হতাশ হয়ে যাচ্ছে।
বা কোনো কিছু হচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছে, লেট ইট গো, লেট ইট গো, লেট ইট গো। নো, সো এই জিনিসগুলো কি আসলে তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদেরকে মোর হার্ড ওয়ার্ক করতে হবে। সো এখন আমার ভাইয়া যেটা হয়, আপনি আমার সাথে একমত হবেন কিনা, যে অনেককে দেখি যে ইদারিং যে ধরেন কোনো একটা জবে ঢুকেছে, নর্মালি আমাদের তো একটা প্রবেশন পিরিয়ড থাকে, দেন একটা টাইম থাকে, টাইম শিডিউল থাকে, নোটিশ পিরিয়ড থাকে। তো অনেকেই দেখা যায় হতাশ হয়ে খুব তাড়াতাড়ি সুইচ করার একটা চিন্তা ভাবনা থাকে, মাইন্ড সেট আপ থাকে, যে এটা হচ্ছে না এটা, এটা হচ্ছে না এটা। সো এইটা আসলে কিভাবে মানে মেনটেন করা উচিত? এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল আপু। এটাই হচ্ছে সবাই একটা বড় ভুল করে ফেলে, যেটা হচ্ছে আপনি কোন একটা সেক্টরে ঢুকলেন, আপনি 3 মাসের মধ্যে আপনি জবটা সুইচ করার একটা চিন্তা ভাবনা করতেছেন, না এটা আমার এনভায়রনমেন্ট ভালো লাগছে না, বা এখানে কোনো গ্রোথ নাই। বাট এটা কি হয়, আপনার পরিচয় কিন্তু আপনি আপনার নাম, আপনার পিতা মাতা, আপনার দেশের বাড়ি, বা আপনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, এটার উপর মানে ডিপেন্ড করে না। ডিপেন্ড করে আপনার কোন কোন এক্সপিরিয়েন্স সেক্টর, কোথায় কোথায় কতটুকু এক্সপিরিয়েন্স আছে। আপনি যখন একটা সিভি মেক করবেন, সিভিতে কি হয়, মানুষ আগে এক্সপিরিয়েন্সটা দেখে যে আপনার এক্সপিরিয়েন্স কোন কোন কোম্পানিতে কত বছর বছর আসছে, দেন তারা সিভিটা এটা মানে ভেরিফাই করে, মোর ডিটেলসে যায়। ফার্স্ট ডিটেলসে আগে যখন আসে এক্সপিরিয়েন্স। সো আমি যদি এখন একটা কোম্পানিতে যদি আমি এখন করলাম, দেন আমি 3 মাসের মধ্যে আমি যদি কোম্পানিটাকে সুইচ করে অন্য কোনো কোম্পানিতে যাওয়ার একটা চিন্তা করি, তো কি হচ্ছে এখানে, আমরা জানি যে লিস্ট 1 বছর একটা কোম্পানিতে সময় দেওয়ার জন্য মানে একটা থাকে, যে আপনি যখন কোনো জব আপনি ড্রপ করবেন কোনো কোম্পানিতে, তারা কি করে, যারা রিক্রুটার, তারা দেখে যে কোন কোম্পানিতে কত বছর ছিল, তারা যে হায়ার করবে তাদেরকে, মানে আপা আমাকে, আমার এক্সপিরিয়েন্স যদি দেখে যে 3 মাস ছিল, অন্য কোম্পানিতে 6 মাস ছিল, লেস দেন 1 বছর, আমার সব জায়গায় লেস দেন 1 বছর, এই কোম্পানি কিন্তু আপনাকে পিক করবে না, কারণ দে নো যে এই কোম্পানি তো আপনি লেস দেন 1 ইয়ার্স বা লেস দেন 6 মান্থস এর মতো আপনি এখানে স্টে করবেন। তো তাদের একটা বড় একটা বার্ন চলে যাবে, কারণ আপনার পিছনে যে একটা কোম্পানি একটা সময় ইনভেস্ট করে যে এই এমপ্লয়িকে আমার ফিউচারে দরকার, তাকে আমি ট্রেন করব। সো দেখা যাচ্ছে আপনি ট্রেন হলেন, বাট আপনি কোম্পানি যখন আপনার নিড, তখন আপনি কোম্পানিকে টাকা বাই বাই দিয়ে যদি চলে যান, তাহলে কোম্পানি একটা বার্ন, তার সময় নষ্ট হলো, তাকে আবার রিক্রুট করে আরেকটা নতুন এমপ্লয়ি তার জায়গায় নিয়ে আসতে হবে, তাকে আবার রিট্রেনিং করতে হবে 1 বছর। সো এইসব দিকগুলা কিন্তু কোম্পানি অবশ্যই দেখে, এগুলো কিন্তু নেগেটিভ চোখে দেখে। সো এগুলো মাস্ট, যেখানে আপনি বা যারা আসলে আমাদের জেনজি যারা আছেন, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট, তাদেরকে আমি বলবো, বা তাদের কাছে আমি একটাই পরামর্শ থাকবে যে আপনারা যেখানেই আপনারা অফিস বা জব করার জন্য চিন্তা ভাবনা করছেন, লিস্ট 1টা বছর আপনি ওখানে স্টে করবেন। হোয়াট এভার আপনি কি হচ্ছে কোম্পানি, যেটা আপনার কাছে যদি খুব কষ্ট মনে হয়, তারপরে লিস্ট আপনি 1 বছর স্টে করবেন, দেন ইউ ক্যান find out any job, any corporate sector, then you can go. But less than 1 years, এটা কিন্তু আপনার সিভিতে কোনো ইফেক্ট করবে না, বা সিভিটা ভারী হবে না কিন্তু। সো এই জিনিসগুলো একটু একদম, খেয়াল রাখতে হবে। একদম। ভাইয়া এখন একটু তিতা কথা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, এই যে 2023 থেকে যাত্রা শুরু করেছেন, এখনো পর্যন্ত আমরা জানি সবাই কম বেশি আমরা এই জায়গাটায় পড়ি, কখনো 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 পড়ি আর কি। কর্পোরেট কোনো পলিটিক্সে কি পড়া হয়েছে, বা পলিটিক্সটা কিভাবে ওভারকাম করেছেন? বেসিক্যালি আপু কর্পোরেট পলিটিক্স থাকবে। সো পলিটিক্স এর শিকার হয়েছি, ইভেন মাঝে মাঝে শিকার হই। বাট আমি যদি শিকার হয়ে, যদি আমি যদি এখন হাইপার হয়ে যাই, বা এটা যদি ফিডব্যাক দিতে যাই, আমি যদি পলিটিক্স শিকার হয়ে যাই বা করতে যাই, তাহলে কিন্তু আসলে কি হয়, যে কোম্পানির যে ইনভায়রনমেন্ট, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কোম্পানি পলিটিক্স করবে কার, এটা করবে হয়তো আপনার সহপাঠীরা, বা সেম লেভেলে যারা আছেন তারা করবে। সিনিয়র লেভেলে কিন্তু কেউ এই পলিটিক্স শিকার হবে না। বাট যারা দেখা যাচ্ছে একটা টিম একসাথে ঢুকলো, বা এক্সিকিউটিভ, বা ধরেন সিনিয়র এক্সিকিউটিভ, বিভিন্ন চেইন আছে, বা সম এইজ বা সেম এইজ, এরা করবে যে আমি তাকে যদি আমি একটু যদি পলিটিক্স এর স্বীকার করি, আমি তাহলে একটু বেটার হবো, আমার পজিশনটা নেক্সট নেক্সট একটু বাড়বে, বা আমি আমার প্রমোশন হবে, লাইক এগুলাই থিঙ্কিংটা থাকে আসলে এই এই কর্পোরেট পলিটিক্স এর মধ্যে। সো এগুলো আসলে আমি বলবো, এগুলো আপনি সব কোম্পানিতে তো হবে না, বাট হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না, তাই না? তো এটা আপনাকে জেনেই একদম। আপনাকে জবে ঢুকতে হবে,
সো পলিটিক্সের শিকার যেন না হন, তো এই দিক থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে একটু চালাক হতে হবে। তো চালাকটা হবেন কিভাবে, যে আপনি দেখা যাচ্ছে সবার সাথে অত ঘনিষ্ঠ করবেন না। হ্যাঁ, তো ঘনিষ্ঠ না হলে আপনার সাথে যদি ওইভাবে বন্ডিং না হয়, তো আপনাকে পলিটিক্স নিয়ে শিকারও হবে না। পলিটিক্স স্বীকার করবে কখন, যখন আপনি আপনি আমি বা সবাই মিলে যায় একটা খুবই ভালো বন্ডিং। আমি আপনার ইনার কথা জানি, আমি আপনার ইনার কথা আমি জানি। তো আমি আপনার সাথে সবকিছু মন খুলে কথা বলি, আমার ফ্যামিলির কথা, আমার কি হলো, আমার আজকের দিনে সারাদিন কি হলো, অমকের সাথে কি হলো, বসের সাথে কি হলো। এই যে এই যে কথাবার্তা গুলা, এগুলা যখন আপনি লিক আউট করবেন, তখন কি হচ্ছে, পাশের মানুষ বা পাশের জন কিন্তু আপনার সব সিক্রেট কিন্তু আপনার জেনে গেল, বা আজকে আপনার ভিতর কিন্তু কোনো কিছু থাকলো না। তো তখনই সে তার মধ্যে জিনিসগুলা কাজ করবে যে না, আমি তো তার উইক পয়েন্ট গুলো তো জানি, আমি এখন আঘাত করি। তো এইখানে এই জিনিসগুলা অ্যাভয়েড করতে হবে। তো কারোর সাথে বেশি কথা বলা যাবে না, কাজের টুকু কাজের মধ্যে থাকতে হবে, কাজের বাইরে এক্সট্রা আমি বলি একদমই কাজের নিজের বাইরে কাজের এক্সট্রা ফোকাস কথা বলি। দিতে হবে। রাইট। একদম, একদম। আমার ভাই যেটা হয় যে আমরা অনেক জায়গায় যেটা হয় যে যেহেতু আমি নিজেও অনেক বছর ধরে কর্পোরেটে আছি, অর্গানাইজেশনেরও এরকম কিছু দিক থাকে বা হয়। আমার যেটা দেখা যে আমরা যারা শুরু করি যে না আমাদের অনেক প্যাশন আছে, আমরা একদম শেষ পর্যন্ত কোম্পানির সাথে থাকবো, একটা সময় দেখা যায় যে কোম্পানি স্টেবল হয়ে যায়, টিম স্টেবল হয়ে যায়, বাট যেই আমরা যারা থাকি একদম ব্যাকে, তাদের অনেক সময় থাকা হয় না। এটা হতে পারে যে কিছু কিছু কারণ তো থাকেই অবশ্য। তো আমিও মনে করি যে মানে আমাদের যারা আমাদের কোম্পানি উঠানোর জন্য বা আমাদের টিম উঠানোর জন্য কাজ করে, আমার মনে হয় যে তাদেরকেও একটা ওই জায়গাটা দেওয়া উচিত যেটাতে হচ্ছে যেহেতু কোম্পানি তাদেরকে দিয়ে ওন করে অনেক কিছু। তো আমার মনে হয় যে এই পলিটিক্স গুলো যদি সরে তাদেরকেও রাখা যায় বা নতুন যারা আছে তাদের মেধাকে একসাথে কাজে লাগিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু ওই যে আউটপুটটা সেটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে কোম্পানি আরো বেশি এক্সপান্ড করে। তো এক্স্যাক্টলি। আপনার মতে এটা মানে কেমন, আপনি কি মনে করেন, আপনি কি আমার সাথে এগ্রি? আমি এগ্রি আপু, এটা টোটালি এগ্রি। কারণ দেখেন, একটা স্টার্ট আপ কোম্পানি, আমার লাইফে বলতে কি, আমি ফার্স্ট থেকে শুরু করছি, যখন থেকে আর কি ঢুকেছি জব সেক্টরে, তখন কিন্তু একটা বলতে পারেন স্টার্ট আপ কোম্পানি থেকে আমি কিন্তু মানে প্রবেশ করেছি একটা কোম্পানিতে। তখন কি হতো, আমি দেখতাম যে তখন সবাই মজ মাস্তি করতো, ফান করতো, কোনো অফিসে কোনো প্রেশার নাই। হ্যাঁ, আস্তে আস্তে যখন কোম্পানিটা গ্রো করা শুরু করলো, তখন কি হলো, সবাই কিন্তু সিরিয়াসনেসটা সবার মধ্যে শুরু হলো, যে নাও নাও এখন উই ক্যান গ্রো। সো তখন যারা কোম্পানি ফার্স্ট এই যে এমপ্লয়ি, যাদের জন্য কোম্পানি উঠতে পারতেছে, ডে বাই ডে উঠতেছে, এখন তাদের উপর কিন্তু কোম্পানি অনেক কিছু ডিপেন্ড করে। কোম্পানি কিন্তু তাদের হাত ধরেই আর কি অগ্রসর হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু কোম্পানি বলেন বা হায়ার ম্যানেজমেন্ট যারা আছেন, তাদেরকেও মাথায় রাখতে হবে, তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে, যার কারণে তাদের ইফোর্টটা যেন আসলে বলতে পারেন বিধান আছে, তাদের ইফোর্টটা বলতে পারেন সাকসেসফুলি যেন তারা এটা স্ট্যাবলিশ করে। তো এই জিনিসটা আমি আপনার সাথে টোটালি একমত আছি। তো এগুলা খেয়াল রাখতে হবে, এগুলো ম্যানেজমেন্টে বা অফিস, যেটাই বলেন। ভাইয়া, আমাদের তো কাজের সময় অনেক বেশি প্রেশার মেনটেন করতে হয়, আপস এন্ড ডাউন তো থাকি সবার কোনো না কোনো ভাবে। এমন কি কখনো হয়েছে যে আপনার প্রেশার মানে একদমই নিতে না পেরে ওয়াশরুমে যে মিররের সাথে কখনো অভিমান করা হয়েছে বা নিজে নিজে কি কখনো কথা বলা হয়েছে? অ্যাবসলিউটলি আপু, এটা হচ্ছে আমার বলতে পারেন আমি যখন বাসায় আসতাম আফটার অফিস, তখন একটাই আমার রুটিন ছিল, তখন আমার বাসায় একটা বড় একটা আয়না ছিল। হ্যাঁ, তো আয়নার সামনে আমি দাঁড়াইতাম। তো যেদিন আসলে খুবই খারাপ দিন যেত, তখন আমি নিজেকেই আর কি নিজে অনেক চিল্লাপাল্লা করতাম, নিজেকে শাসন করতাম, এটা কেন হলো, এটা কেন হলো না, বাট এই ডিপ্রেশন গুলো আমি নিজের উপরই ঝাড়তাম। ওয়াশরুমে তো এটা ডেইলি চিৎকার করার জন্য, তো ওয়াশরুম বেস্ট প্লেস, হ্যাঁ, যেন কেউ না শুনে। So, এগুলো অফিসের প্রেশার গুলো আসলে অনেক সময় আমি যে বলবো সবাই নিতে পারবে, এটা আসলে তা না। অনেকে বাস্ট আউট হবেই, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো সবাই তো আসলে এক লেভেলের না, সবাই তো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল থেকে আমরা এখানে আসা। তো অনেকে আসলে নিতে পারে না, তারা ফার্স্ট আউট হয়ে যায়, তারা এগুলো আসলে আমি বলবো এটা স্বাভাবিক। বাট জিনিসটা নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, কখন ব্রাস্ট আউট হতে হবে, কখন আসলে ডিপ্রেশনে যেতে হবে, এটা নিজের কন্ট্রোলে রাখতে হবে। যদি আপনি
একটা মিটিং এর মধ্যে আপনি আপনার বস আপনাকে ডাকছে, আপনাকে একটু ঝাড়বে, হ্যাঁ, তো আপনাকে ঝাড়তিছে, তখন যদি আপনার স্বাভাবিক নিজের কাছে খারাপ লাগবে, আসলে আমাকে ঝাড়তিছে, আমাকে আমার কাজে ভালো লাগেনি, বা আমি ওই পরিমাণ টার্গেট আমি মিট আপ করতে পারিনি, দ্যাটস ওয়াই আমার বস আমার উপর খুবই রাগান্বিত, তো আমাকে ঝাড়বে। আমি যদি এখন উল্টা যদি রিয়াকশন, আমার নিজের উপর যদি কন্ট্রোল না থাকে, আমি যদি ওই সময় যদি আমি মানে ব্লাস্ট আউট হই, তাহলে এটা আসলে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। এটা আসলে করা যাবে না। অবশ্যই আপনি ওয়াশরুম আছে, ইউ ক্যান গো ওয়াশরুম, এখন আপনি যে কোনো ভাবে আপনি নিজেকে আপনি ঠান্ডা করতে পারেন। আর সবচেয়ে বেটার হয় আয়নার সামনে আপনি নিজেকে দাঁড়ান, নিজেকে দেখেন, নিজের সাথে নিজে কথা বলেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। কেউ দেখবে না, কেউ জানবে না, নিজেকে নিজের সাথে কথা বলুন, নিজেকে টাইম দেন একটু, দেখবেন সব ডিপ্রেশন সবকিছু আপনার ওখানে কমতে হয়ে যাবে। এটা কিন্তু কাজ করে, এটা আপনি করে দেখতে পারেন। একদম। ভাইয়া, এখন একদম শেষের দিকে এসে আমরা জানতে চাবো যে আপনার টোটাল ইন্টার লাইফে আপনার অফিসিয়াল বলেন, পারিবারিক বলেন, সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে ছিল আপনার, বা এখনো আছে? হ্যাঁ, আপু আমি একটু আরেকবার রিপিট করবেন তাই না? আহ, আমি বলছিলাম যে আপনার এত বছর জার্নিতে আপনার অফিসিয়াল বলেন, পারিবারিক বলেন, বা আপনার কাজ বলেন, মানে কাজের জায়গাটায় আপনার সবচেয়ে অনুপ্রেরণা কে যোগায়, মানে কে আপনার সবচেয়ে বেশি অনুপ্রেরণা বা আপনার আইডল? আহ এখানে হচ্ছে আমার ওয়াইফ আছে আর আমার নিজে। আমার ওয়াইফকে আসলে বেশি আমার মেনলি আর কি অনুপ্রেরণা দেয়, কারণ আমার যত ফ্রাস্ট্রেশন, যত ডিসকাশন, যত সবকিছু আমার ওয়াইফের সাথে হয়। তো সে আমাকে অনেক মোটিভেশন করে, আমি যখন ডিপ্রেশন থাকি সে আমাকে অনুপ্রেরণা দেয়। সো দিন শেষে আমাকে কিন্তু ওই আমাকে ট্রেন আপ করে রাইট নাও। সো আমি বলবো আমার এর পেছনে আমার ওয়াইফ। বাবা মা তো অবশ্যই আছে, কিছু না হলে আমার আগে আমার বাবা মার সাথে কথা বলতে হয়, তারপর কিছুটা আমার কমে দেন আমার ওয়াইফ আমাকে মোটিভেট করে। বলতে পারেন আমার ওয়াইফ, বাবা মা, আমার ফ্যামিলি, এটার পিছনে আমার তারা ছাড়া কেউ নাই। খুবই অ্যাপ্রিসিয়েটেড। আসলে পরিবার ছাড়া আমাদের আসলে মানে আগানো সম্ভবই না। এটা প্রতিটা মানে ধাপে ধাপে আমরা ফিল করি। তো ভাইয়া, এখন যেটা জানতে চাবো যে আপনি ৫ বছর পর ইমরান পারভেজকে কোথায় দেখতে চাচ্ছেন? ভবিষ্যৎ পরিকল্পনা কি নিজেকে নিয়ে? আপু 5 বছর পর এটা আমি আসলে নিজেকে একটা বিজনেসম্যান, বড় একটা বিজনেসম্যান, আমার আন্ডারে যেন আমি আরো 10 জনের রিজিক আমি দিতে পারি, আমি নিজেকে এভাবে দেখি আপু। কর্পোরেট সেক্টর অনেক কিছু আমি শিক্ষা পেয়েছি, অনেক কিছু দেখতে পেরেছি, অনেক কিছু শিখছি। আহ অনেক কিছুর ভিতর দিয়ে আমি নিজেকে আমি আর কি শিক্ষার ভাবেই আমি নিজেকে গড়ে তুলছি। তো 5 বছর পর আমি নিজেকে যেভাবে দেখতে চাই, আমি একজন প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী বলতে পারেন, বা আমার আন্ডারে আমি 10 জনের রিজিকে আমি দিতে পারি, আল্লাহ যেন আমার এই আহ আশাটা যেন কবুল করতে পারে। তারপর সবকিছু আল্লাহর উপর, আল্লাহ কিভাবে কার হায়াত, কার রিজিক কোথায় কিভাবে লিখে রাখছেন তিনি ভালো জানেন। আমি বলবো আমার নিজেকে এইটাই দেখার ইচ্ছা। একদম। আপনার জন্য ভাইয়া অনেক বেশি শুভকামনা। আপনার স্বপ্নগুলো যাতে আল্লাহ পূরণ করে দেয়, ফুলফিল করে দেয়। ভাইয়া, ইনশাআল্লাহ। লাস্ট যেটা জানতে চাবো যে আমাদের কর্পোরেট লাউঞ্জে আসতে পেরে আপনার কেমন লাগলো? এই প্ল্যাটফর্মটা আপনার কেমন লেগেছে? ভেরি 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 ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম আমি যেটা বলবো। সো রাইট নাও তাবসুম আপু আমাকে, যখন আপনি আমাকে এই প্রোগ্রামের কথাটা যখন আমাকে বলেছেন, সো আমি রিয়েলি এক্সাইটেড যে আসলে রাইট নাও আপনি যেভাবে একটা সুন্দর একটা স্টুডিও বা সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনি ক্রিয়েট করেছেন, ইটস রিয়েলি নাইস। সো আই এম ভেরি এক্সাইটিং। আর যারা নতুন সেক্টরে যারা কর্পোরেটে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই বলতে পারবো একটা লার্নিং একটা স্টেজ। আপনার জন্য খুবই শুভকামনা রইল আপু। আর আপনি খুবই একটা ভালো একটা কাজ নিয়ে আপনি সামনের দিকে আগাচ্ছেন। আর যারা এটা দেখবে বা যাদের জন্য আর কি এটা, তাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ কর্পোরেট সেক্টরে আমরা কি হয়, সো আপনি জানাই দিচ্ছেন রাইট নাও এখন যারা জেন জি যারা কর্পোরেট ইন্টার করবে তারা কি হচ্ছে, তারা এখন কিন্তু এইগুলোর মাধ্যমে অনেক কিছু নিজেকে তৈরি করতে পারে, যে আসলে কর্পোরেট লাইফটা কেমন হতে পারে, কর্পোরেট গুলো সেক্টর গুলো কেমন হতে পারে। এই যে যেমন আপনি একটা বললেন কর্পোরেট পলিটিক্স, এটা কিন্তু যারা জানে না তারা কিন্তু যদি যখন জানবে তাদের ভিতর কিন্তু তারা একটা নিজেকে অ্যালার্ট হিসেবে রেখে দিবে যে এগুলো হতে পারে। সো এটা বলতে পারবো আমি একটা ফ্যান্টাস্টিক একটা আইডিয়া। রিয়েলি রিয়েলি হ্যাপি আই এম।
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার একদম মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন, যদিও আজকে ছুটির দিন, তারপরেও আমরা আপনাকে পেয়েছি। আমাদের রোজকার টিমের পক্ষ থেকে, রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জের পক্ষ থেকে অনেক অনেক মানে অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমরা আপনার কাছে। আর আপনার ভবিষ্যতের যাত্রা আরো বেশি শুভ হোক, আপনার অর্জনে অনেকগুলো সাফল্য ভরে উঠুক আপনার ঝুড়ি সাফল্য দিয়ে, সেটাই আমরা মানে আশা করি। ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আশা করি রোজকার খবরের সাথেই থাকবেন। তো অনেক অনেক বেশি ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, প্রতি থ্যাংক সপ্তাহে ইউ। আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জের সাথে। ইমরান ভাইয়া, অনেক বেশি ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।